আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে যে গল্পটি পড়ে শোনাবো তার নাম হঠাৎ হয়ে যায়। লিখেছেন সমরেশ মজুমদার। ভালো লাগলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শুরু করছি সমরেশ মজুমদারের ছোট গল্প হঠাৎ হয়ে যায়। দক্ষিণের বারান্দায় বেতের চেয়ারে শরীরটাকে ছেড়ে দিয়ে রবিবারের সকালটা কাটিয়ে দেওয়ার বিকল্প আর কিছু নেই ইন্দ্রজিতের কাছে। সারা সপ্তাহের পরিশ্রমের পর এই সময়টা তার নিজস্ব আরাম করার সময়। যোধপুর পার্কের এই বিরাট ফ্ল্যাটটার বাসিন্দা 6 জন। ওরা 3 জন আর কর্মচারী 3 জন। কর্মজীবনের প্রথম দিকে এটা মেনে নিতে পারত না ইন্দ্রজিৎ। এখন এটাকেই স্বাভাবিক বলে মনে হয়। এখন ইন্দ্রজিতের চোখ বন্ধ। পাশের টুলের ওপর 3-3টে খবরের কাগজ, পায়ের তলায় সুন্দর বেটে মোড়া। একটা ঘর পেরিয়ে ছোট্ট লাইব্রেরি রুমে তখন সুনেত্রা। ইন্দ্রজিতের পড়ার অভ্যেস এবং সময় না থাকলেও সুনেত্রার আছে। টিভি দেখতে ওর মোটেই ভালো লাগে না। কখনো কোনো বিশেষ অনুষ্ঠান দেখলে সামনে গিয়ে বসে। সেই ছেলেবেলা থেকে যেসব বই পড়ে এসেছে তাদের একত্রিত করে রাখার ব্যাপারটায় সে বেশ সচেষ্ট। যে বইটি 15 বছর বয়সে পড়েছিল তার বিষয়বস্তুর আকর্ষণ তেমন না থাকলেও সেটি স্পর্শ করলে সেই দিনটিতে ফিরে যেতে পারে অনায়াসে। বাবার কিনে দেওয়া বইটি 15 বছরের হাতের লেখা নামটা এখন ওর কাছে বড় আদরের। বইগুলোতে ধুলো জমার কোনো সুযোগ নেই, তবুও ঝাড়ন বোলাচ্ছিল সুনেত্রা। এই সময় দরজার সামনে এসে দাঁড়ালো ছেলে। মাম্মা। ছেলের বয়স 19। ফর্সা সুন্দর চেহারা, 6 ফুট 1 ইঞ্চি লম্বা। কথা বলতে গেলে মুখ তুলে তাকাতে হয়। যাদবপুরে পড়ছে কম্পিউটার বিজ্ঞান। জয়েন্ট এন্ট্রান্সে প্রথম 50 জনের মধ্যে ছিল। কিছু বলবি? সুনেত্রা পথের পাঁচালিটা বের করলো। আই অ্যাম ইন প্রবলেম মা। ছেলে বেঁকে দাঁড়ালো। কি ব্যাপার? মুখ তুলে তাকালো সুনেত্রা। কাঁধ নাচালো ছেলে, ঠোঁট বেঁকালো। সি ইজ মিস্টার মান্থ মা। কি? চেঁচিয়ে উঠল সুনেত্রা। ইটস নট আওয়ার ফল্ট। হয়ে গেছে। টিলা খুব আপসেট। প্লিজ হেল্প হার। আমি সুইমিংয়ে যাচ্ছি, বাই। ছেলে বলে গেল। কয়েক সেকেন্ড শরীরটা অসাড়, শুধু বুকের ভেতরটা দুমড়ে উঠেছে। ব্যাপারটা বোধগম্য হতেই কয়েক সেকেন্ড লাগলো। তারপর মাথা খারাপ হয়ে গেল সুনেত্রার। পথের পাঁচালীকে যথাস্থানে না রেখে সে দ্রুত বেরিয়ে এসে কমলাকে দেখতে পেল। এই বাবি কোথায় রে? ছোটদা বাবু তো বেরিয়ে গেল। সুনেত্রা নিঃশ্বাস নিতে পারছিল না। এত বড় কাণ্ড করে কিরকম নির্লিপ্ত গলায় বলে গেল, সাহায্য করো। মাথা ঝিমঝিম করছিল সুনেত্রার। বেডরুমে গিয়ে সে শুয়ে পড়ল। 5 দিন আগে ডাক্তার বলেছিল, আপনার প্রেশারটা গোলমাল করছে ম্যাডাম। এখন থেকে রোজ অ্যামটা 5 আর ইকোস্প্রিন 75 খেয়ে যেতে হবে যতদিন বাঁচবেন। ওই ওষুধ দুটো ব্রেকফাস্টের পর খেয়ে সে বেশ ভালোই আছে এখন। কিন্তু এখন মনে হচ্ছে পায়ের তলা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে। মিনিট 10 চুপচাপ শুয়ে থাকতে থাকতে টিলার মুখ মনে পড়ল। মেয়েটাকে মাত্র একবার দেখেছে সে। ছেলের সঙ্গে পড়ে, খুব ভালো মেয়ে, প্রায় পুতুলের মতোই দেখতে। ছেলের থেকে 3 নম্বর বেশি পেয়েছিল জয়েন্টে। জনাচারেক ছেলে মেয়ে আধ ঘন্টার জন্য এসেছিল। তখন আলাপ হয়েছিল টিলার সঙ্গে। খুব মিষ্টি আর শান্ত বলেই মনে হয়েছিল। ব্যাস এইটুখানি কি। সুনেত্রা উঠল। দক্ষিণের বারান্দায় যেতেই ইন্দ্রজিৎ ইজি চেয়ারে অর্ধশায়িত অবস্থায় বিরক্তি প্রকাশ করল। ইটস টু মাচ। তোমার ছেলেকে আমি বারবার বলেছি গাড়িতে হাত না দিতে, কিন্তু ওটা ওর কানেই ঢুকছে না। একটু আগে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। চাবিটা তো তোমার কাছেই রাখলে পারো, তাতে অসুবিধে কি? আশ্চর্য, আমার বাড়ি, আমি চোরের ভয়ে জিনিস লুকিয়ে রাখবো? ও যে কথা শুনছে না সেটার বেলা তোমার কোনো নজর পড়ছে না? সোজা হলো ইন্দ্রজিৎ। এই জন্যেই বলে বেশি আদর দিলে মাথায় চড়ে বসে। আমার বাবা কোনোদিন নিষেধ করলে আমি সেটা অমান্য করার কথা ভাবতেই পারতাম না। গায়ে হাত তোলা যাবে না বলে লাভ হচ্ছে না, এখন শুধু গিলে যেতে হবে নাকি? হ্যাঁ,
গেলা ছাড়া আর উপায় কি? দ্বিতীয় চেয়ারটিতে বসল সুনেত্রা। গত রবিবার দুটো অ্যাক্সিডেন্ট করেছে, বললেই বলে অন্য গাড়ির দোষ, কিন্তু আমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে গ্যারেজের বিল মেটাতে। তাও যদি পুরনো অ্যাম্বাসাডারটা নিয়ে যেত তা তো গায়ে লাগতো না। ওর এস্টিম ছাড়া নবাবী দেখানো তো চলবে না। তাছাড়া আজকাল ওর কথাবার্তা শুনেছ? শুনেছি। স্ত্রীর দিকে তাকানোয় গলার স্বর বদলে গেল ইন্দ্রজিতে। তোমার কি কিছু হয়েছে? কিছু না। চেপে যাচ্ছ কেন? প্রেশার বেড়েছে নাকি? জানি না, আমার মাথায় কিছু ঢুকছে না। কি ব্যাপার বলো তো? সুনেত্রা চুপচাপ সামনের রাস্তার দিকে তাকালো। বুকের ভেতরটা কিরকম করছিল তার। তারপর বলল, একটা কথা রাখবে? আশ্চর্য, কথাটা কি বলবে তারপর তো? না, আগে তোমাকে কথা দিতে হবে। অস্বস্তিতে মাথা নাড়ল ইন্দ্রজিৎ। তারপর মেনে নিতে বাধ্য হলো, ঠিক আছে। আমি যা বলবো তা শুনে কিন্তু তুমি উত্তেজিত হতে পারবে না। সুনেত্রা নিঃশ্বাস ফেলল। এখন আমাদের যা করার তা মাথা ঠান্ডা রেখেই করতে হবে। ইন্দ্রজিৎ চোখ বড় বড় করে স্ত্রীর দিকে তাকিয়েছিল। সুনেত্রার কথার বলার ধরন তার ভালো লাগছিল না। খুব বড় রকমের কাণ্ড না হলে সুনেত্রা এরকমভাবে কথা বলে না। তুমি তো টিলাকে চেনো না? সুনেত্রা বলল। টিলা? কে টিলা? বাবির সঙ্গে পড়ে। ও, তাতে কি হয়েছে? টিলা সম্ভবত কনসিভ করেছে, নিচু গলায় বলল সুনেত্রা। সে কি? নিশ্চয়ই বিয়ে হয়নি। আশ্চর্য, এই তো স্কুল থেকে বেরিয়ে জয়েন্ট দিয়ে বাবির সঙ্গে পড়ছে। দেখো কি অবস্থা, এইটুখানি মেয়ে কোথায় নেমে গেছে। ভাগ্যিস তোমার মেয়ে নেই। ছেলেকে নিয়ে এরকম সমস্যা, মেয়ে থাকলে তো বাপ রে বাপ। ওর বাবা মা জানে? ইন্দ্রজিৎ প্রশ্ন করল। জানি না, বোধহয় জানে না। কিন্তু তুমি জানলে কি করে? বাবি বলল। বন্ধুকে জানিয়েছে অথচ নিজের বাবা মাকে জানায়নি? তা এই নিয়ে তোমার এত আপসেট হওয়ার কি কারণ আছে? এটা ওর বাবা মায়ের ব্যাপার, তারা বুঝে নেবে। আমাদেরও। তার মানে? ইন্দ্রজিতের গলা আচমকা শুকিয়ে গেল। তোমার ছেলে বলল, ইটস নট আওয়ার ফল্ট, হয়ে গেছে। হোয়াট? চিৎকার করে উঠল ইন্দ্রজিৎ। চিৎকার করো না প্লিজ। কি বলছো তুমি? ওই একটুখানি ছেলে, 19 বছর বয়স, জুতো মেরে ওর মুখ ভেঙে দেব আমি। কোনোদিন গায়ে হাত দিইনি বলে সাহস পেয়ে গেছে। উফ, হারামজাদা আমাকে পাগল করে দেবে। কোথায় গিয়েছে সে জানো? কেন, সেখানে যাবে? হ্যাঁ, যাব। আমি ওকে এমন শাস্তি দেব যা জীবনেও ভুলবে না। আমার ছেলে ব্রিলিয়ান্ট, হ্যান্ডসাম, স্মার্ট শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। ছেলে যে একটি অবাধ্য বাঁদর তাই এতদিন জানতাম আমি, কিন্তু কোথায় গেছে সে? উঠে দাঁড়ালো ইন্দ্রজিৎ। তার মুখের চেহারা বদলে গেছে। বসো। সুনেত্রা, আমি তোমাকে অনুরোধ করছি, উত্তেজিত হয়েও না। আরে, এই কথা শোনার পর তুমি আমাকে শান্ত থাকতে বলছো? ওইটুখানি ছেলে সবে স্কুল ছেড়েছে, কখন ক্রিমিনাল হয়ে গেল? আমার ছেলে রেপ করেছে আর আমি তাকে শান্ত হয়ে বসে থাকবো? ইন্দ্রজিৎ আবার বসে পড়ল। রেপ বলছো কেন? নিচু গলায় বলল সুনেত্রা। ওই হলো, মাথা নাড়ল ইন্দ্রজিৎ। এই সেদিন জন্মালো, চোখের ওপর বড় হতে দেখলাম, সে কি না তোমার কাছে সোজাসুজি সেসব বললো? হ্যাঁ, কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, লুকোইনি কিন্তু। আশ্চর্য, আমি খুন টুন করলাম এসে লুকোলাম না, আমার 7 খুন মাপ হয়ে যাবে? আমাদের তখনই বোঝা উচিত ছিল। কখন? একটা বাচ্চা, কোনো ভাই বোন নেই, এদের বেশিরভাগই শয়তান হয়। এই যে মুখার্জির ছেলেটা ব্রিলিয়ান্ট বয়, কিন্তু নিজের কেরিয়ারের জন্য বাপ মাকে ফেলে চলে গেল। এখন শুনছি ফোন পর্যন্ত করে না। অন্যের কথা না ভেবে কি করা যায় এখন সেটা চিন্তা করো। মেয়েটাকে? ওর সঙ্গে পড়ে। কিরকম ফ্যামিলির মেয়ে? তোমার ছেলেকে নিশ্চয়ই কলেজে ঢোকার পর চিনেছে, এরই মধ্যে এতটা এগিয়ে গেল।
বাপ মায়ের কি কোনো শিক্ষা নেই? সেটা তোমার ছেলের ক্ষেত্রেও তো বলা যায়। আমার ছেলে বলবে না। ছেলে তো আমার একার হতে পারে না। ইন্দ্রজিৎ কিছুক্ষণ কথা বলল না। সুনেত্রাও চুপ করে বসে রইল। ইন্দ্রজিতের মনে হচ্ছিল বুকের ভেতরটা কিরকম একটা হু হু করে ফাঁকা হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সে কথা বলল, ব্যাপারটা হয়েছে কোথায়? আমি জানি না, বলেনি আমাকে। এই বয়সে হোটেলে ঢুকেছে? ভাবো, ভেতরে ভেতরে কত বড় ক্রিমিনাল হয়ে উঠেছে। উফ, কখন আসবে? কিছু বলে গেছে? না, সুনেত্রা বলল, শুধু বলেছে মেয়েটাকে একটু সাহায্য করতে। সাহায্য করতে? আমরা কি সাহায্য করব? যাদের মেয়ে তারা করবে। মেয়েটার বাবা মা জানে এসব? আমি জানি না, বললাম তো। কথাটা শুনে এমন হতভম্ব হয়ে পড়েছিলাম যে, তাছাড়া বলেই তো সুইমিংয়ে চলে গেল। সুইমিং? আমি ক্লাবে ফোন করছি, দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, ও তো ব্যাপারটা নাও বলতে পারত। না বলে উপায় কি? বিয়ে করে খাওয়াতে হলে তো বাপের হোটেলেই বউকে নিয়ে আসতে হবে। অতএব বলতে তো বাধ্যই। অতএব ওই 19 বছরের ছেলের বিয়ে দাও, বাকি জীবনটা বরবাদ হয়ে যাক। বিয়ে ছাড়া কি অন্য কোনো উপায় নেই? অন্য উপায়? সেটার জন্যে তোমাকে বলার কি দরকার? নিজেরা যখন অতটা এগিয়েছে তখন বাকিটাও পারবে। কলকাতা শহরের অলিতে গলিতে এখন তো সব ব্যবস্থা হয়েছে। বিরক্তিতে স্থির হতে পারছিল না ইন্দ্রজিৎ। নিশ্চয়ই সাহস পাইনি, পেলে তো বলতো না, আমরা জানতেও পারতাম না। তুমি ওকে ক্রিমিনাল বলছো, পুরোপুরি তাই হলে আমাদের কিন্তু জানাতো না। সুনেত্রার বক্তব্য অস্বীকার করতে পারল না ইন্দ্রজিৎ। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেয়েটা ওর সঙ্গে পড়ে, তার মানে সমান বয়স, বড়ও হতে পারে। না হলেও সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি ম্যাচিওর্ড হয়। ওই মেয়েটা ইন্টেনশনালি করেনি তো? সুনেত্রা উঠে দাঁড়ালো। তোমার মাথা না সত্যি খারাপ হয়ে গেছে। ছেলে ফিরল 2 ঘন্টা পরে। স্নান ছেড়ে ঝকঝকে হয়ে ড্রয়িং রুমে ফিরে দেখল বাবা তার দিকে তাকিয়ে আছে। কপালে ভাঁজ পড়ল তার। কিছু বলবে? ইন্দ্রজিৎ হতভম্ব হয়ে গেল। এত বড় একটা কাণ্ড করার পর এই গলায় প্রশ্নটা করে কি করে? এই সময় সুনেত্রা ঘরে ঢুকল। বস, কথা আছে। ছেলে বলল, তাড়াতাড়ি বলো, কুইজটা শুনতে হবে আমাকে। সুনেত্রার গলার স্বর বদলালো। তোমাকে এখন এখানেই বসতে হবে। কাঁধ ঝাঁকিয়ে বসলো ছেলে। ইন্দ্রজিতের উল্টো দিকে ঠিক। তুমি যা বলে গেলে সেটা কি সত্যি? সুনেত্রা জিজ্ঞাসা করল। বাহ, মিথ্যা বলবো কেন? তা তোর লজ্জা করছে না এইভাবে কথা বলতে? ইউ ইউ ইন্দ্রজিতের কথা জড়িয়ে গেল। সুনেত্রা বলল, প্লিজ আমাকে একটু কথা বলতে দাও। ছেলে বলল, আরে আমি বুঝতে পারছি না, মিথ্যে কথা কেন বলবো? বলে আমার কি লাভ? আমি কি খুব অন্যায় করেছি? বাবা যে কেন এত এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। সুনেত্রা হাত তুলল। তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি কাজটা অন্যায় করেছো? ওয়েল, এখন মনে হচ্ছে। ছেলে মাথা নাড়ল। বাট ইউ নেভার থট অফ ইট। টিলা এখন এতটা আপসেট যে মনে হচ্ছে অন্যায় হয়েছে। ওর বাবা মা জানে? সুনেত্রা প্রশ্ন করল। ও নো, জানলে তোর বাবা ওকে এখানে কেটে ফেলবে। ফেলাই উচিত, শুধু ওকে নয়, তোমাকেও। ইন্দ্রজিৎ চিৎকার করল। সুনেত্রা বলল, প্লিজ। তারপর ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, টিলা ওর মাকে বলছে না কেন? মায়ের কোনো ভয়েস নেই, শুনলেই বাবাকে বলে দেবে। কিন্তু এটা তো বেশি দিন গোপন রাখা যাবে না। জানি, আমি অলরেডি স্টাডি করেছি, তাই তো তোমাকে সাহায্য করতে বললাম। কিন্তু আমরা কিভাবে সাহায্য করব? যাদের মেয়ে তারা যদি না করে? সুনেত্রার কথার পরেই প্রশ্ন করল ইন্দ্রজিৎ, কোথায় গিয়েছিলে? কোথায়, কোন হোটেলে? হোটেলে? হোটেলে যাব কেন? অবাক হলো ছেলে। হতাশ চোখে ইন্দ্রজিৎ সুনেত্রার দিকে তাকালো। ব্যাপারটা কি করে হলো তোর বাবা সেটাই জানতে চাইছে। ও তাই বলো। সুভদ্রাদের বাড়িতে গিয়েছিলাম আমরা, জাস্ট আড্ডা মারতে,
সুভদ্রার বাবা মা বাড়িতে ছিল না, ওর কোথাও যাওয়ার দরকার ছিল, আমাদের বলেছিল ঘন্টাখানেক বাড়ি পাহারা দিতে। ওয়েল, হঠাৎই বিশ্বাস করো, কোনো প্ল্যান ছিল না, জাস্ট হ্যাপেন্ড। বাড়িতে চাকর বাকর ছিল না? ইন্দ্রজিতের গলা ফ্যাসফ্যাসে শোনালো। দোতলায় না ডাকলে ওরা ওঠে না কেউ। ইন্দ্রজিৎ উঠে দাঁড়ালো। শোনো, তোমার এখানে থেকে পড়ার আর দরকার নেই। ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লি, যেখানে হোক চলে যাও, তোমার এখানে থাকা চলবে না। বাহ, আমি এখন সব জায়গায় অ্যাডমিশন পাবো? কবে ক্লাস শুরু হয়ে গেছে? তাছাড়া আমি চলে গেলেই বা টিলার প্রবলেম সলভ হবে নাকি? সেটা টিলার প্রবলেম না, আমাদেরও, আমারও। ছেলে উঠে দাঁড়ালো। সুনেত্রা কথা বলল। ঠিক আছে, আমি টিলার সঙ্গে একটু কথা বলতে চাই, ওকে এখানে আসতে বলো। সোমবার বিকালে যখন ছেলের সঙ্গে টিলা বাড়িতে এলো, তখন ইন্দ্রজিৎ অফিসে। এক নজরেই সুনেত্রা বুঝতে পারল মেয়েটার মুখটা শুকনো। বুঝতে বলে কয়েক মুহূর্ত ভাবল সে, তারপর জিজ্ঞাসা করল, এমন বোকামি করলে কেন? টিলা বাবির দিকে তাকালো, কাঁধ ঝাঁকালো। কটা মাস মিস করেছো? একটা। এটা তো অন্য কারণেও হতে পারে। মাথা নাড়ল টিলা। না, আমি ইউরিন পরীক্ষা করেছি। সে কি, তুমি নিজেই প্যাথোলজিতে গিয়েছিলে? হ্যাঁ, অন্য নাম বলেছিলাম। তোমার মতো শিক্ষিত মেয়ে এত বড় ভুল করতে পারে, এটা ভাবাই যায় না। ওর একার দোষ নেই মা, ইনফ্যাক্ট ওর করে ইচ্ছা ছিল না, আমি ইনসিস্ট করলাম বলেই। বাবি বলল। ছেলের দিকে তাকালো সুনেত্রা। অনেক চেষ্টা করে নিজেকে সামলাতে পারল সে। এরা কি নির্লজ্জ, যা বলছে তার গুরুত্ব বুঝতেও পারছে না। টিলার দিকে তাকালো সে। তোমার মাকে বলেছ? আমার মায়ের না কোনো পার্সোনালিটি নেই, ওকে বললেই বাবাকে জানাবে, বাবা এটা কিছুতেই মেনে নেবে না। টিলা বলল। কেন, কি করবেন? আমাকে না বাড়ি থেকে বার করে দেবেন। নিজের একমাত্র মেয়েকে কেউ বাড়ি থেকে বের করে দেয় না। না আন্টি, আপনি জানেন না, বাবা পারেন। তাহলে তো এই ব্যাপারটাকে আইনসঙ্গত করতে তোমার বাবার সঙ্গে কথা বলতে হয়, অন্যমনস্ক গলায় বলল সুনেত্রা। এই ইম্পসিবল, মাথা ঝাঁকালো টিলা। মানে? মানে আপনি কি আমাদের বিয়ের কথা ভাবছেন? সোজাসুজি জিজ্ঞাসা করলো টিলা। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আপনি বুঝতে পারছেন না, ওকে আমি বিয়ে করতে পারি না। কি আশ্চর্য, বিয়ে করব কেন? অবাক হয়ে গেল সুনেত্রা। মানে তোমরা ভালোবাসো অথচ? না তো, ভালোবাসি কে বলল? উই আর ডোন্ট ইন লাভ। কিরে বল না, আমি যা বলছি ঠিক কিনা? টিলা বাবির দিকে তাকালো। ঠিক ঠিক, বাবি মাথা নাড়ল। হতভম্ব হয়ে গেল সুনেত্রা। সে কি? টিলা বলল, ওকে দেখে আমার কখনোই মনে হয়নি ভালোবাসবো, এইরকম কোনো চিন্তাই আমার মাথাতে আসেনি। টিলার গলায় জোরালো প্রতিবাদ। অসহায় চোখে ওদের দেখল সুনেত্রা। তারপর বলল, তুমি তো যথেষ্ট বড় হয়ে গেছো, সমস্যার সমাধান তোমরা নিজেরাই করে নাও। চোখ বন্ধ করল টিলা। আমার ভয় লাগছে আন্টি। আশ্চর্য, এতটা যখন এগোতে পেরেছ তখন এটাও পারবে। সুনেত্রা মাথা নাড়ল। টিলা বাবির দিকে তাকালো। বাবি বলল, মা প্লিজ, উই ডোন্ট নো এনি প্লেস, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তুমি কি চাও তোমার বাবা মাকে না জানিয়ে তোমাকে নার্সিংহোমে নিয়ে যাব আমি? এটা কত বড় অন্যায় কাজ জানো? সুনেত্রা রেগে গিয়ে প্রশ্ন করল টিলাকে। কেন অন্যায় কেন? আমি তো অ্যাডাল্ট, আমার সব কাজের জন্য বাবা মাকে কৈফিয়ত দিতে হবে নাকি? না দিলে অন্যায় হবে কেন? টিলা বলল। তোমাদের বোঝানো শিবের পক্ষেও সম্ভব নয়। ঠিক আছে, আমি ভাবি, কিন্তু যদি তাই করি তাহলে একটা কন্ডিশনে করব। বলুন। টিলা তাকালো। তোমাদের দুজনের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না। সম্পর্ক মানে? বাবি জিজ্ঞাসা করল। তোমরা আর কখনো পরস্পরকে মিট করবে না। বাহ, কলেজে গেলেই তো দেখা হবে। সেটা হোক, কিন্তু ক্লাসের বাইরে কথা বলবে না। টিলা মাথা নাড়ল। ঠিক আছে আন্টি, নো প্রবলেম। কথাগুলো শোনার পর ইন্দ্রজিৎ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। সুনেত্রা জিজ্ঞাসা করল, কিছু বলছো না যে? এরপর এখন সবে সন্ধে পেরিয়েছে। অফিস থেকে ফিরে সদ্য শেষ করা চায়ের কাপের দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ বলল, এদের কেউ বুঝতে পারবে না। বোঝাবুঝি নিয়ে মাথা ঘামাচ্ছি না, মেয়েটার তো সর্বনাশ হবে।
আমাদের কি দায়িত্ব আছে? ইন্দ্রজিৎ তাকালো। আছে, যদি উল্টোপাল্টা জায়গায় গিয়ে অ্যাবর্শন করিয়ে খারাপ কিছু হয়ে যায় তাহলে তো পুলিশ তোমার ছেলেকে ধরবে। সুনেত্রা বলল। আমার ছেলে বলো না, মাথা নাড়ল ইন্দ্রজিৎ। আমি ওর ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে? ওকে আর এখানে রাখবো না, একদম চেন্নাইয়ে পাঠিয়ে দেবো। ওখানে সেশন দেরিতে আরম্ভ হয়, কম্পিউটার ওখানেও শিখতে পারবে। ইন্দ্রজিৎ বলল। তুমি কি পাগল হয়ে গেলে? যে ছেলে জয়েন্ট দিয়ে যাদবপুরে সুযোগ পেয়েছে তাকে পাঠাবে একটা কম্পিউটার স্কুলে পড়তে? সুনেত্রা আঁতকে উঠল। ওটাই ওর ট্রিটমেন্ট। মাথা নাড়ল ইন্দ্রজিৎ। ভালোবাসাবাসি নেই অথচটা হয়ে গেল, এ তো পশুদের মধ্যে হয়। আমার কিন্তু মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে। মানে? একটা মেয়ে এমন সমস্যায় পড়েও সত্যি কথাটা বলেছে, এটা কজন পারে? ও বাবিকে ভালোবাসে না, বাবিও না, কিন্তু এখন তো বলতেই পারতো ভালোবাসে, বিয়েটাও করতে হবে বাবিকে, সেটা তো বলেনি। সুনেত্রা বলল। শোনো না, ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। কি বলবো? একটা ব্যবস্থা করে দিতে। চমৎকার বুদ্ধি তোমার। ছেলে একটা কাণ্ড করে ফেলেছে, অতএব আপনি একটা মুক্তির ব্যবস্থা করে দিন, এটাই বলবে? তুমি আমার সব কথা খুঁত ধরো, অথচ নিজে কোনো রাস্তা বলতে পারবে না। দেখো, মেয়েটা নাবালিকা নয়, তুমি ওকে নিয়ে সোজা কোনো নার্সিংহোমে যেতে পারো, তোমার মেয়ে পরিচয় দিয়ে মুক্ত করে আনতে পারো, কিন্তু সেটা কি ঠিক হবে? ওর বাবা মা যদি জানতে পারেন তাহলে তো কৈফিয়ত দিতে হবে। ঠিকই তো, তাছাড়া যদি নার্সিংহোমে খারাপ কিছু হয়ে যায় তাহলে তোমার হাত করা পড়বে। শিউরে উঠল সুনেত্রা। আরও আছে, এই ঘটনাটা মেয়েটাকে ভবিষ্যতে বিপদে ফেললেও ফেলতে পারে। না না, ওকে বলো নিজের বাপ মায়ের সঙ্গে যোগাযোগ করতে। সুনেত্রার কথাটা বলতে খারাপ লাগছিল, কিন্তু চোখ কান বুঝে পরের সকালে ছেলেকে জানিয়ে দিল। দিন চারেক বাদে বাবি কলেজে কিসব অনুষ্ঠান আছে বলে সকাল সকাল বেরিয়ে যাওয়ার পরই ফোনটা বাজলো। সুনেত্রা ফোনটা ধরল। নমস্কার, আমি টিলার মা। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সুনেত্রা। ওহো, নমস্কার নমস্কার। টিলা আপনাদের বাড়িতে পৌঁছেছে? না মানে, ওকে একটা কথা না বলতে ভুলে গেছি, ও গেলে প্লিজ বলে দেবেন যাতে 6টার মধ্যেও বাড়িতে ফিরে আসে, নইলে ওর বাবা না খুব রাগারাগি করবেন। আচ্ছা আচ্ছা, বলবো। আপনাদের কথা শুনেছি, আলাপ হয়নি, একদিন আসুন না। ঠিক আছে, বেশ বেশ। রিসিভার নামিয়ে স্বস্তি পেল সুনেত্রা। ভদ্রমহিলা এখনো কিছু জানেন না, কিন্তু টিলার কি এ বাড়িতে আসার কথা আছে? কই, বাবি তো কিছু বলে যায়নি। কেন আসবে? যা বলার বাবিকেই তো বলে দেয়া হয়েছে, নতুন কিছু তো বলার নেই। তারপরেই খেয়াল হলো বাবি গিয়েছে কলেজের অনুষ্ঠানে, সারাদিন হবে, নিশ্চয়ই টিলাও সেখানে যাবে। হয়তো যাওয়ার আগে তার সঙ্গে কথা বলে যেতে চায়। বাড়িতে নিশ্চয়ই কোনো অজুহাত দিয়েছে এখানে আসার ব্যাপারে। বিকেল 3টে নাগাদ ফোন এলো। ও মা, মা কি করছো? কি করছি মানে? তুই কোথায়? নার্সিংহোমে, এখনই চলে এসো। এটা 33/C পার্ক সার্কাস স্ট্রিট। নার্সিংহোমের নাম সানফ্লাওয়ার, প্লিজ এসো। তুই নার্সিংহোমে কি করছিস? সুনেত্রা অবাক। টিলার জন্য, এভরিথিং সেটেলড, কিন্তু তোমাকে আসতে হবে মা, প্লিজ। এভরিথিং সেটেলড? তার মানে ওরা নিজেরা গিয়ে সব কিছু করিয়েছে? হাত পা ঠান্ডা হয়ে গেল সুনেত্রার। কোনো মতে জিজ্ঞাসা করলো, কখন হলো? আজ সকালে, এতক্ষণ একটু ঘোরের মধ্যে ছিল, এখন ঘুমিয়েছে। এখনো কথা বলছে, তবে পুরোপুরি ফিট না। হঠাৎ রাগ হয়ে গেল সুনেত্রার। আমি গিয়ে কি করব এখন? নার্সিংহোমে বলেছি রিলিজের সময় মা আসবে। আমার পক্ষে যাওয়া সম্ভব না। টেলিফোন রেখে দিল সুনেত্রা। কয়েক মিনিট পর ভাবনাটা মাথায় এলো। একবার ভাবলো স্বামীকে ফোন করে জিজ্ঞাসা করবে কি করা উচিত। এমনটা হতেই পারে ওদের কাছে নার্সিংহোমের বিল মেটানোর মতো টাকা নেই। তাহলে তো বিরাট সমস্যায় পড়বে মেয়েটা। মেয়েটার যে কিছু হয়নি সেটা জেনে অবশ্য ভালো লাগছে, কিন্তু বাড়িতে যখন ফিরবে তখন মায়ের চোখে ধরা পড়ে যাবে না তো? সুনেত্রারই কিরকম ভয়ে ভয়ে লাগতে শুরু করলো। শেষ পর্যন্ত পারল না। গাড়ি দুটো কিন্তু ড্রাইভার একটা, যে ইন্দ্রজিৎকে অফিসে নিয়ে গিয়েছে। ট্যাক্সি নিয়ে সুনেত্রা পৌঁছালো নার্সিংহোমে। গেটের কাছে ছেলে দাঁড়িয়ে, তাকে দেখেই মুখে হাসিতে ভরে গেল। সুনেত্রা গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, কোথায় আছে? 3 নম্বর কেবিন, চলো। পথ দেখিয়ে নিয়ে গেল ছেলে। টিলা শুয়েছিল, চোখ বন্ধ। সুনেত্রা ঢুকতেই চোখ খুলল।
দেখে উঠে বসলো চট করে। সুনেত্রা বাধা দিল। আরে আরে উঠছো কেন, শুয়ে থাকো। না না, আই অ্যাম ওকে, ফাইন। কিন্তু তোমার চোখে তো ঘুম আছে, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ তুমি। এই সময় একজন নার্স ঢুকলো কেবিনে। ও কিছু না, ঘন্টা দুয়েকের মধ্যে কেটে যাবে, তারপর দেখবেন ঘুমোবে। কাল সকালে ওকে দেখে বুঝতেই পারবেন না। আজই ছেড়ে দেবেন? সুনেত্রা জিজ্ঞাসা করল। হ্যাঁ, ও এখনই চলে যেতে পারে, আরও কিছুক্ষণ শুয়ে না হয় থাকুক। নার্স চলে গেলে সুনেত্রা জিজ্ঞাসা করল, বিল কত হয়েছে? তোমার কাছে টাকা ছিল? বাবি বলল, 50-50 দিয়েছি, আমি এখন বেগার। তাহলে আমাকে ডাকলি কেন? আন্টি প্লিজ, একটা অনুরোধ করব। টিলা অনুনয় করল। সুনেত্রা তাকালো, কথা বলল না। আমাকে বাড়িতে একটু পৌঁছে দেবেন? তোমাকে? কেন? আপনি জাস্ট বলবেন দুপুরবেলা আজে বাজে খেয়ে আমার পেটে গোলমাল হয়েছে, আপনার বাড়িতে চলে গিয়েছিলাম, আপনি ওষুধ দিয়েছেন, এখন খেয়ে ভালো আছি, ঘুমোলে ঠিক হয়ে যাবে, তাই পৌঁছে দিয়ে গেলেন। আমি এত মিথ্যে কথা বলতে যাব কেন? আমাকে বাঁচাতে আন্টি, নইলে মা বাবা ঠিক। সুনেত্রা ভাবল, এমন তো হতেই পারে, টিলাকে তো নার্সিংহোমে সে নিয়ে আসেনি। ভেবে পড়ল, একটাই শর্ত আছে, যা আগে বলেছি, তোমরা আর ক্লাসের বাইরে দেখা করবে না। ডান, বাবি বলল। টিনাও মাথা নাড়ল। টিলার বাবা ছিলেন না, ওর মা ব্যস্ত হলেন মেয়েকে দেখে। কি হয়েছে ওর? টিলা বলল, কিছু হয়নি, ইনি সুনেত্রা আন্টি। সুনেত্রা বলল, যাও রেস্ট নাও। তারপর বলল, আজ সকালেই আপনার সঙ্গে টেলিফোনে আলাপ হলো, তখন ভাবিনি বিকালে দেখা হবে। আসলে হয়েছে কি, আপনার মেয়ে কলেজের অনুষ্ঠানে উল্টোপাল্টা কিছু বোধহয় খেয়েছিল, আমার বাড়িতে এসে বমি করলো। আমি ডাক্তারকে ফোন করে ওষুধ আনিয়ে খাইয়ে দিয়েছি, এখন ভালো আছে। বললাম, একা ছাড়বো না, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। খুব ভালো করেছেন দিদি, এত করে বলছি বাইরের খাবার খাস না, কথাই শোনে না। ওকে এখন একটু ঘুমোতে দিন, ঘুমোলেও ঠিক হয়ে যাবে। সুনেত্রা হাসল। আচ্ছা, আমি এখন চলি। সে কি, আপনি প্রথম এলেন, একটু বসুন, চাটা খান। না 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 না, ওসব আর একদিন হবে, জরুরি কাজ আছে আমার। আচ্ছা নমস্কার। সুনেত্রা যেন পালিয়ে এলো, এসে বাঁচল। রাতে স্বামীকে ঘটনাটা বলতে গিয়েও পারল না সুনেত্রা। প্রতিক্রিয়া কি হবে কে জানে, কিন্তু ছেলের জন্য এইটুখানি না করলে টিলার ক্ষতি হতো। কথাটা ইন্দ্রজিৎ বুঝতে চাইবে না। দিন 7 বাদে ইন্দ্রজিৎ বলল, সামনে সোমবার তোমার ছেলেকে চেন্নাই পাঠাবো। হ্যাঁ, ওই মেয়েটার কি খবর? ঠিক আছে। তার মানে মুক্তি পেয়ে গেছে? সে কি, ওর বাবা মা হেল্প করলেন নাকি? না, নিজেরাই। মাই গড, তোমার ছেলে এত বড় তালেবর হয়ে গেছে যে মেয়েটাকে নার্সিংহোমে নিয়ে গেল। ওই বয়সে আমি কল্পনাই করতে পারতাম না। ওকে ডাকো এখনই, কথা বলবো আমি ওর সাথে। ইন্দ্রজিৎকে হিংস্র দেখালো। এসব ব্যাপারে কথা না বললেই নয়, এসব ব্যাপারে কথা বলতে আমার ঘেন্না করবে। ওকে চেন্নাইয়ের কথা বলবো, প্রসপেক্টাস আনিয়েছি, দেব। সুনেত্রা অবাক হলো। বাবি চেন্নাইয়ের প্রস্তাব শুধু মেনেই নিল না, যাওয়ার সময় বেশ উৎসাহীও হলো। চেন্নাইয়ের কলেজে কম্পিউটার নিয়ে পড়ার সুযোগ পেলে নাকি অনেক বেশি এক্সপোজার পাওয়া যাবে। সুনেত্রারও মনে হলো এই ভালো, প্রথম বয়সের ভুলটাকে ভুলে যেতে পারবে ওরা, নিত্য ওদের সমস্যায় জড়াতে হবে না তাকে। কদিন থেকেই টেলিফোন ঘন ঘন বাজছে। চেন্নাই চলে যাবে বলে বন্ধুরা ফোন করে যাচ্ছে, ছেলে চেঁচিয়ে কথাও বলছে, কেউ আপত্তি জানালে উড়িয়ে দিচ্ছে। একটু আগে যে টেলিফোনটা এলো সেটা ধরে ছেলে কথা বলছিল হই হই করে, হঠাৎ গলাটা নেমে গেল। তারপর ছেলে এলো সুনেত্রার কাছে। মা, তোমার ফোন। কে? ছেলে গম্ভীর হয়ে মুখ ঘুরিয়ে নিল। রিসিভার তুলল সুনেত্রা। হ্যালো আন্টি, আমি টিলা। ও আচ্ছা, কি খবর, কেমন আছো? আন্টি, আজ আমাদের ক্লাসের একটা ছেলে বলল ও এখান থেকে চলে যাচ্ছে আজ চেন্নাইতে। কেন? বেটার এক্সপোজার পাবে, তাই বোধ হয়। কথাটা তো ও আমাকে জানাতে পারত। আমি তো তোমাদের নিষেধ করেছিলাম। কেন? আশ্চর্য, তোমরা দুজনে দুজনকে ভালোবাসো না,
মিছিমিছি কেন যোগাযোগ রাখবে? রাখলেই তো অতীতটাকে মনে পড়বে। বাট আন্টি, তুমি কিছু বলবে? আই হ্যাভ ডিসকভার্ড সামথিং। কি সেটা? আমি ওকে ভালোবাসি, রিয়েলি, বিশ্বাস করুন। টিলা? হ্যাঁ আন্টি, ইটস লাইক এ আবিষ্কার। তুমি কি বলছো? আমি একদমই ঠিক বলছি আন্টি, কথাটা আমি ওকে বললাম। অদ্ভুত ব্যাপার, ও নাকি এটা ডিসকভার করেছে বলেই চেন্নাইয়ে যাওয়ার কথা আমাকে জানাতে পারেনি। তুমি কি চাইছো চেন্নাইতে না যাক? সুনেত্রা জিজ্ঞাসা করল। নট দ্যাট, ভালো হলেও যাক, কিন্তু আন্টি, আমি যদি মাঝে মাঝে আপনাকে ফোন করি আপনার আপত্তি আছে? না, নেই। তোমার ফোন পেলে খুশিই হব। রিসিভার নামিয়ে ছেলের দিকে তাকালো সুনেত্রা, তারপর জিজ্ঞাসা করল, টিলা কি বলল তুই বুঝতে পেরেছিস? মাথা নাড়ল ছেলে। ইটস নট আওয়ার ফল্ট মা, হঠাৎ হয়ে গেল। আমি চেন্নাই চলে গেলে প্লিজ হেল্প হার, করবে তো? এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের ছোট গল্প হঠাৎ হয়ে যায়। কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা আমার গল্প নিয়মিত শোনেন কিন্তু সাবস্ক্রাইব এখনো করেননি। আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের উৎসাহিত করতে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।